আমার মনে হয় এখন প্রায় 20টার মতো ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, তাদের কাছে টাকা নাই। এই অবস্থায় আজকে এই সরকারের যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা গণরোষের শিকার, জনরোষের শিকার। তারা এত অপরাধ করেছে যে দাড়ি কামিয়ে, মোচ কামিয়ে, রং লাগিয়ে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে তারপর তাদেরকে পালিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। তার মানে বাংলাদেশ থেকে তারা এমন একটা জঘন্য অবস্থায় নিয়ে গিয়েছে, বাংলাদেশ আজকে একটা তলাবিহীন জুরি, অকার্যকর এবং একটা ব্যর্থ রাষ্ট্রে যখন গিয়েছে, তখন আমাদের ছাত্র জনতা আমরা রাজপথে অবস্থান নিয়ে বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতার সূর্যোদয় এনেছি। এই অর্জনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমি একটা জিনিস জানেন যে বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক নদীগুলোর সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে, এগুলো থেকে আমাদের ন্যায্য হিস্সা এবং তাদের সাথে যে বিরাজমান সমস্যাগুলোকে সমাধানের জন্য আমাদের যৌথ নদী কমিশন রয়েছে। আমরা দেখেছি যে বিএনপির শাসনামলে সেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেখানেও দেখেছি যে খুব একটা বেশি যে নদী কমিশনের বৈঠক হয়েছে তা অনেকটা বলা যাবে না, কিন্তু তবে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একবার বা দুবার বোধহয় হয়েও ছিল। কিন্তু এই বিগত 17 বছরে এই নদী কমিশন মনে হয় যেন বাংলাদেশ থেকে বোধহয় উধাও হয়ে গিয়েছে। এই যৌথ নদী কমিশনের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত, নতুন নদী কমিশনের বৈঠকের। এবং এই যে ভারতীয় মিডিয়া বলেছে 24 ঘন্টা যে জল ছেড়ে দিয়েছে, এটা কি আমরা একটা সূত্র ধরতে পারি যে তারা ইচ্ছে করে আমাদেরকে তারা চাপিয়ে দিয়েছে, আমাদেরকে জলের ভিতরে ঠেলে দিয়েছে, আমাদেরকে ডুবিয়ে মারার জন্য তারা একটা এই যে পরাজিত শক্তির পক্ষ নিয়ে তারা তাদের স্ত্রীর পক্ষ নিয়েছে, স্বামী পক্ষ, যে আমাদেরকে এখন চুবিয়ে মারবে। আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা নয়, তবে তারা সূচনা করতে পারেন, আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য তারা ব্যবস্থা নিতে পারেন। পরবর্তী সরকারগুলো এই মামলাকে তারা পরিপূর্ণ একটা ধাপে তারা এগিয়ে নিয়ে যাবেন। আপনি জানেন যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আধিপত্যবাদ এবং এই যে ফারাক্কার লং মার্চ করেছিলেন, পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক শক্তির দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার পিছনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের অনেক ধরনের সহযোগিতা ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই লং মার্চ বাস্তবায়নের ক্ষেত্রে, এবং তার যে দাবিটাকে পরিপূর্ণতার জন্য রাষ্ট্রীয়ভাবে পিছন থেকে একটা ভ্যানগার্ডের মতো ভূমিকা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি মনে করি যে আজকে আমাদের দামাল ছেলেরা যেভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে ছাত্র জনতার যে মহাবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের আন্দোলন চলমান, এবং আমরা মনে করি যে এই ছাত্র জনতা বাংলাদেশের রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি সবার উচিত যে আমাদের এই যে পানির সমস্যা, এটা আমি মনে করি বাংলাদেশের প্রধানতম সমস্যা। ভারতের সাথে আমাদের যুদ্ধ কি নিয়ে লাগবে এটা অনেক মতান্তর রয়েছে, তবে আমি মনে করি যে আমাদের সাথে ভারতের সবচেয়ে বড় যে আক্রমণের জায়গাটা এটা হচ্ছে পানি। আমাদেরকে পানিতে শুকিয়ে মারা এবং আমাদেরকে চুবিয়ে মারার যেই এইটাকে সামনে নিয়ে আমাদেরকে এই আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার, যৌথ নদী কমিশনকে সচল করা দরকার, এর মধ্য দিয়ে ভারতের চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক শক্তির দৃষ্টি আকর্ষণ করা দরকার। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে আমি দৈনিক নয়া দিগন্তে একটা নিউজ আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকালকে সম্ভবত একটা সভায়, আহমেদাবাদে একটা সভায় তিনি বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। এই যে হিন্দুদের নিয়ে যে তাদের যে এই রাজনীতি, অপরাজনীতি বলবো, এটা কোনো রাজনীতি না। তারা বাংলাদেশে যখনই দেখেছি শেখ হাসিনা বাংলাদেশে বিভিন্ন ধরনের জনগণের চাপে পড়েছে, রাজনৈতিক বিভিন্ন অস্থিরতার শিকার হয়েছে, নিজে যখনই রাজনৈতিকভাবে বিভিন্ন পরাজয়ের মুখে যায়, তখনই দেখেছি তিনি এই সংখ্যালঘুদেরকে ট্রাম্প কার্ড হিসাবে তারা ব্যবহার করেন। আজকে বাংলাদেশে কবে এই 27% হিন্দু ছিল? এটা অমিত শাহ এবং আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আমরা জানি যে পূর্ব পাকিস্তান যখন ছিল তখনও কিন্তু এখানের হিন্দুরা অনেকে চলে গিয়েছে, তাদের বিনিময়ে ওখান থেকে এখানে মুসলমানরা এসেছে। তার আগে যখন ভারত ভাগ হয়েছে তখন বাংলা এই অঞ্চলে যারা হিন্দু ছিল তারা ভারতে গিয়েছে, আবার ভারত থেকে মুসলমানরা আমাদের এখানে এসেছে। কিন্তু আজকে স্বাধীনতার 54 বছর পরে অমিত শাহর এই বক্তব্য আমি মনে করি আমাদের বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এটা একটা উস্কানিমূলক একটা বক্তব্য। তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টা করছেন। শেখ হাসিনার পরাজয়কে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারা বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা নতুন করে একটা বিদ্বেষ
বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই অমিত শাহরা উদ্যোগ নিয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাই। আপনি জানেন যে আওয়ামী লীগের সময় রামুতে বৌদ্ধ মন্দিরে কিভাবে আগুন জ্বালানো হয়েছিল। আপনি জানেন যে সেই নাসিরনগরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারা নিজেরা সেখানে বাড়িঘরে আগুন দিয়ে তারপরে করেছে। আমরা দেখেছি এই যে গত কয়েকদিনে পঞ্চগড় এবং পাবনাতে হিন্দুরা হিন্দুদের মন্দিরে হামলা করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আন্তর্জাতিকভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন করা হচ্ছে এটা প্রমাণ করার জন্য অপচেষ্টা চালিয়েছে। আমি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 2 ভান্ডারিয়াতে গত কয়েকদিন আগে গিয়েছি এবং বেশ কিছু মন্দিরে আমি হিন্দু ভাইদের সাথে, তাদের সাথে বিভিন্ন শান্তি সমাবেশ করেছি। আমি দেখেছি যে হিন্দুদের ভিতরে আসলে আমি মনে করি যে বাংলাদেশের আমাদের যেই মন্দিরগুলো, এই যখন আমাদের পুলিশ কাজ করতেছিল না, প্রশাসনের কিছুটা স্থবির হয়েছিল, তখন আমাদের আলেম ওলামা, আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তারা পাহারা বসিয়েছে, গণ পাহারা বসিয়েছে, যেন কোনো দুষ্কৃতিকারী এই মন্দিরে হামলা করতে না পারে। আজকে বাংলাদেশকে তারা ট্রাম্প কার্ড হিসাবে হিন্দুদেরকে সামনে তুলে আমরা দেখেছি যে শাহবাগে হিন্দুদের সমাবেশের নামে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা আজকে রাস্তায় নামার চেষ্টা করতেছে। আমাদেরকে বাংলাদেশে পরিষ্কার কথা, আমরা বাংলাদেশে গণহত্যার জন্য আওয়ামী লীগ বাংলাদেশে বিগত 17টি বছর তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এই মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার। তারা বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ বলতে অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, গুম, অপহরণ, আয়নাঘর এবং বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা এবং দীর্ঘ বাংলাদেশের অর্থনীতিকে ডিজাস্টার করে দিয়েছে, বাংলাদেশের অর্থ পাচার করেছে। বাংলাদেশের আজকে একটা ফোকলা বাংলাদেশ। আপনি দেখেছেন যে প্রতিদিন শত শত পয়েন্ট বাংলাদেশের সেই শেয়ার বাজারে পড়ে যাচ্ছে, যেদিনই এক একটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় এখন প্রায় 20টার মতো ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, তাদের কাছে টাকা নাই। এই অবস্থায় আজকে এই সরকারের যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা গণরোষের শিকার, জনরোষের শিকার, যার কারণে তাদেরকে আদালতে, আপনি মনে করেন যে বাংলাদেশের সালমান এফ রহমান, বাংলাদেশে আমরা জানতাম যে তিনি বিশাল এক সাম্রাজ্য এবং তিনি বাংলাদেশের শিল্পপতি, তিনি অনেক ব্যাংক বিমা থেকে শুরু করে বাংলাদেশের, কিন্তু তিনি বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যেই 75,000 কোটি টাকার মতো লোন নিয়েছেন, এই লোনগুলো সব তিনি বকেয়া, তার কাছে এই ঋণ রয়েছে। আমি মনে করি তারা এত অপরাধ করেছে যে দাড়ি কামিয়ে, মোচ কামিয়ে, রং লাগিয়ে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে তারপর তাদেরকে পালিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। তার মানে বাংলাদেশ থেকে তারা এমন একটা জঘন্য অবস্থায় নিয়ে গিয়েছে, বাংলাদেশ আজকে একটা তলাবিহীন জুড়ি, অকার্যকর এবং একটা ব্যর্থ রাষ্ট্রে যখন গিয়েছে, তখন আমাদের ছাত্র জনতা আমরা রাজপথে অবস্থান নিয়ে বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতার সূর্যোদয় এনেছি। এই অর্জনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এই অর্জনকে আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা 31 দফা রূপকল্প তারা গ্রহণ করেছে এবং আমরাও তার সাথে আছি। আমরা মনে করি যে এই যে তারা রেইনবো নেশন করার জন্য যেই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সমস্ত আপাময় জনগণ আজকে ঐক্যবদ্ধ। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই কাজগুলো করবে, যেই কাজগুলো রাজনৈতিক সরকার দ্বারা করাটা যথেষ্ট সম্ভব, কারণ তারা বিপ্লবী সরকার, তাদের জবাবদিহিতার ক্ষেত্রে যথেষ্ট তাদের কাজ করার সুযোগ রয়েছে। আপনাকে ধন্যবাদ এবং আমার যারা প্যানেল আলোচক আছে তাদেরকে ধন্যবাদ।